हेलो चैम्पियंस, वेलकम टू आवर यूट्यूब चैनल बेंगल एडुकेटार्स। बेंगल एडुकेटार्से तुम्हारे सकलके आंतरिक शुभेच्छा और अभिनंदन। आगेर दिन आमरा बहुरूपी गल्पटी सुबोध घोषेर लेखा दुटो चैप्टार पढ़े कमप्लीट करेछिलाम लाइन बाई लाइन माने करे। आज आमरा बाकी दुटो चैप्टार शेष करब। चलो तबे शुरू करा जाक। देखो परेर जेटुकु पोर्शन बाकी छिलो शुरू करछि। आगन्तुक आबार हासेन, आमी बिरागी, राग नामे कोनो रिपु आमार नेई। आगन्तुक बोलते एखाने हरिदा हासेन एबं बोलेन आमी बिरागी, राग नामे कोनो रिपु आमार नेई। छिलो एकदिन, सेटा पूर्व प्रजन्मेर कथा। बोलछे हयतोबा छिलो कखनो, सेटा पूर्वेर कथा। एखन तार राग नामे कोनो रिपु बा कोनो शत्रु तार जीवने नेई। जगदीश बाबू बोलुन এখন আপনাকে কিভাবে সেবা করব। জগদীশ বাবু বলছেন বিরাগীকে যে আপনি বলুন তাহলে আপনার কিভাবে সেবা করতে পারি। বিরাগী বলে ঠান্ডা জল চাই আর কিছু চায় না। তাহলে বিরাগী প্রত্যুত্তরে বলছেন যে আমার শুধু ঠান্ডা জল চাই আর কিছুই চায় না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। তাহলে হরিদা অর্থাৎ বিরাগীজি ঠান্ডা জল খেয়ে নিয়ে কিছুটা হাঁপ ছাড়লেন, মানে জোরে নিঃশ্বাস ত্যাগ করা। আমরা কিছু খাবার পরে দেখবে অনেক সময় জোরে খুব তৃষ্ণার্ত থাকলে আমরা যখন জল পান করি তারপরে কিন্তু আমরা জোরে একটা নিঃশ্বাস ছাড়ি, সেটাই হচ্ছে হাঁফ ছাড়া। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না 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 হরিদা নয়। এদিকে ভবতোষ অর্থাৎ হরিদার যে বন্ধুগুলো ছিল তাদের মধ্যে একজনের নাম কি পেলাম, ভবতোষ। এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নাও যে তাহলে নাম কি পেলাম, ভবতোষ। তাহলে ভবতোষ তাহলে তার কানের কাছে এসে কি বলছে, ফিসফিস করে বলছে যে না এটা হরিদা নয়, হরিদা হতে পারেন না। অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। তাহলে ভবতোষ কি বলছে যে এটা অসম্ভব, কখনোই হরিদার গলার স্বর এমন হতে পারে না। বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাহলে বিরাগী অর্থাৎ হরিদা বলছেন জগদীশবাবুকে যে পরম সুখ কাকে বলে জানেন, পরম সুখ হলো সেটাই, বলছে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া বা সব সুখের বন্ধন হতে বিরত থাকাই হচ্ছে পরম সুখ। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে। মানে দেখো হরিদার যে বন্ধু বান্ধব আগে তার সঙ্গে যখন মিশেছে বা একসঙ্গে চলাফেরা করেছে তখন যা তার স্বভাব, ভাষা জ্ঞান বা তার চলার ধরন যেমনটা ছিল, বিরাগী সে যে হরিদা তার সম্পূর্ণ আলাদা রকম ভাবভঙ্গি করছেন বলে তার বন্ধুরাও বেশ চমকে যাচ্ছেন, অবাক হচ্ছেন এবং বলছেন যে না তার এরকম ভাষা বা তার এরকম কথাবার্তা হতেই পারে না। আমরা যে হরিদাকে চিনি এই সেই হরিদা হতেই পারেন না, তারাও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারছে না। এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে। তার বন্ধুরা মন্তব্য করছে যে না না এটা হরিদা কিছুতেই হতে পারে না, হরিদা এরকম কথা কখনো বলতে পারে না। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন, বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে বলছে তার দুটো হাত ছটপট করতে শুরু করেছে। বলছে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে কি করেছেন, বসে পড়েছেন। কেন, তার কারণ তিনি বিরাগীর পায়ের স্পর্শ নেবার জন্য বসেছেন। বুঝতে পেরেছ। জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। তাহলে জগদীশবাবু বিরাগীজির কাছে আবদার রাখছেন যে আমার এখানে কিছুদিন থেকে যান। আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। মানে জগদীশবাবু অন্তর থেকে অনুরোধ করছেন বিরাগীজিকে তার বাড়িতে কয়েকটা দিন থেকে দেওয়ার জন্য। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। তাহলে করজোরে জগদীশবাবু বিরাগীজির দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকে অনুনয় বিনয় করছেন যে তার বাড়িতে যেন থেকে যায়। বিরাগী হাসেন, বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন। তাহলে বিরাগী একটু মুচকি হেসে বললেন যে বাইরের খোলা আকাশ এবং ধরিত্রী মাটিতে মানে পৃথিবীর এই মাটি
পৃথিবী পৃষ্ঠের এই মাটি এবং খোলা আকাশ এসব থাকতে আমি বিষয় সম্পত্তি এই ধনী সম্পদশীল মানুষের বাড়িতে কেন থাকবো বলতে পারেন? কে বলছেন তাহলে? এই মন্তব্য করছেন হরিদা। কাকে বলছেন? জগদীশবাবুকে। বিরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। তাহলে দেখো, জগদীশবাবু বেশ অনুরোধ করতে শুরু করেছেন এবং আস্তে আস্তে তার চোখের জল যেন ছলছল করে উঠছে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট। বিরাগী বলছেন যে না, আপনার জগদীশবাবু, আপনার বাড়িতে আমি সামান্য জল পান করেছি, এটাই আমার কাছে অনেক। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে বিরাগীজি জলপান করলেন এবং জগদীশবাবুকে আশীর্বাদ স্বরূপ বললেন যে পরমাত্মা আপনার কল্যাণ করুক, আপনার ভালো হোক, কিন্তু আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো... দেখো, বলছে জগদীশবাবু এবার আবার অনুরোধ করছে যে তাহলে অন্তত কিছু একটা আমাকে আজ্ঞা করুন, আমাকে আদেশ দিন, যেটা আমি আপনার জন্য করতে পারবো, তাহলে আমি একটু খুশি হই। বিরাগী বলে, না না, আমার কাছে পড়ে আছি। বলছে, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়। তাহলে বিরাগীজি বলছেন যে না না, আমার ওসব দরকার নেই, আমি যার কাছে রয়েছি তিনি আপনার থেকে কিছু কম যান না। বলছে, কাজে আপনার কাছে আমার তো কিছুই চাইবার দরকার হবে না। তাহলে বিরাগীজি বলছেন যে আমি যেখানে থাকি তিনি আপনার থেকেও বেশি বিষয় সম্পত্তির মালিক এবং তাই আপনার থেকে কিছু নেওয়ার প্রয়োজন আমার হবে না। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। তাহলে দেখো, জগদীশবাবু বলছেন বিরাগীজিকে অনুরোধ করে যে তাহলে কিছু দু একটা উপদেশ আমাকে দিয়ে যান, নইলে আমি প্রশান্তি লাভ করতে পারবো না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। তাহলে দেখো, বিরাগীজি জগদীশবাবু যেহেতু তার কাছে কিছু একটা উপদেশ চাইলেন, তাই বিরাগীজি তাকে উপদেশ দিয়ে বললেন যে ধন জন যৌবন মানে ধন সম্পদ, বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এইসব কিছুই মানুষের কাজের জিনিস নয়। বলছে ওসব সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মাত্র, সুখ লাভ করার এক একটি বঞ্চনা মাত্র। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আরাধনা করে যেতে হবে, অর্থাৎ সৃষ্টিকর্তার উপাসনায় করে যেতে হবে, তার যে মাহাত্ম্য সেই গুণগান করে যেতে হবে আমাদের। এই পৃথিবী পৃষ্ঠের বঞ্চনাগুলোকে নিয়ে মাতামাতি করা যাবে না। এইসব উপদেশ দিয়ে বিরাগীজি বললেন যে আমি তবে এখন চলি, মানে তিনি এখন চলে যেতে চাইছেন। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। দেখো, জগদীশবাবু আবার অনুনয় করে বলছেন, ঠিক আছে, তাহলে একটা মিনিট অন্তত থাকুন। সিঁড়ির উপরে অচল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। তাহলে দেখো, সিঁড়ির উপরে তাহলে স্থির হয়ে একটা মিনিট দাঁড়ালেন বিরাগীজি, অর্থাৎ হরিদা সিঁড়ির উপরে একটা মিনিট দাঁড় হলেন। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। তাহলে দেখো, সিঁড়ির ওপরে গিয়ে যখন একটা মিনিট হরিদা দাঁড়ালেন, অর্থাৎ বিরাগীজি যখন দাঁড়ালেন, তখন বলছে যে চাঁদের আলোর থেকেও স্নিগ্ধ সুন্দর আলো যেন তার চোখ দিয়ে ছলছল করে ঝরে পড়ছে। ভবতোষ কানের কাছে আবার ফিসফিস করছে, তার আরেক বন্ধুকে বলছে যে না না, এ হরিদা হতে পারে না, এই চোখ হরিদার কখনোই নয়। তারা যেহেতু আগে হরিদাকে চিনত, অর্থাৎ হরিদার সঙ্গে তারা চলাফেরা করেছে, ওঠা বসা করেছে, অন্তত হলেও কিছুটা হরিদাকে তারা চেনে, সেই পূর্ব অভিজ্ঞতা থেকে তারা বলছে যে না, এ হরিদা হতে পারে না। তাহলে মানে এটা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা যে হরিদা মানে বিরাগী যে সেজে অসম্ভব সুন্দর সাজসজ্জা সেজেছে, যেখানে তাকে চেনাই দুষ্কর হয়ে উঠেছে যে আসলে ও হরিদা নাকি সত্যিই বিরাগীজি। বুঝতে পেরেছো?
জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভেতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 100 টাকা গ্রহণ করুন, আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তাহলে দেখো, হরিদার পায়ের কাছে অর্থাৎ বিরাগীজির পায়ের কাছে একটা থলি মানে অর্থাৎ ব্যাগ, যেখানে নোটের তাড়া ভরা মানে নোটের বান্ডিল রাখা, সেই নোটের বান্ডিল ভর্তি ব্যাগটা হরিদার পায়ের কাছে অর্থাৎ বিরাগীজির পায়ের কাছে রেখে দিলেন এবং বললেন যে এই প্রণামীটুকু অন্তত আপনি গ্রহণ করুন, এটা আপনার তীর্থ যাবার খরচ হিসেবে মনে করুন। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। দেখো, বিরাগীজি বলছে যে তার অন্তরের মধ্যেই যে সৃষ্টিকর্তার আরাধনার যে জায়গা তার অন্তরের মধ্যেই রয়েছে, অর্থাৎ তার অন্তরের মধ্যেই তীর্থস্থান, তাকে আলাদা করে কখনো কোনো জায়গায় ভ্রমণ করার প্রয়োজন পড়ে না। ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। তাহলে দেখো, জগদীশবাবু আবার বলছেন যে এটা আমার অনুরোধ স্বরূপ নিন। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। তাহলে বুঝতে পারছো যে সৃষ্টির যে সৃষ্ট জিনিস সে সম্পর্কে বিরাগীজি অর্থাৎ হরিদার কোনো প্রকার কোনো লোভ নেই। এখানে হরিদার যে বিরাগী সেজে রয়েছেন সে বিরাগীর এই সৃষ্টির যে সৃষ্ট জিনিসপত্র অর্থাৎ ধন জন যৌবন টাকা পয়সা এইসবের প্রতি কোনো লোভ তার নেই। বলছে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে ধুলো পা দিয়ে সরিয়ে চলে যেতে পারি, ঠিক তেমন সোনাটাকেও আমি তুচ্ছ তাচ্ছিল্য করে তার দিকে লোভের প্রকোপ না করে বা তার দিকে লোভের দৃষ্টিতে না তাকিয়েও আমি তাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। তাহলে বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী এবং 101 টাকার যে নোটের যে বান্ডিলটা সেটার দিকেও তিনি ফিরেও তাকালেন না, বিন্দু পরিমাণে কোনো লোভ প্রকাশ করলেন না এবং সামনে এগিয়ে চলে এলেন। কি করছেন হরিদা, কি হলো? কই, আজ যে বলছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসে কাটিয়ে দিলেন কেন? দেখো, এখানে প্রসঙ্গটা একটু চেঞ্জ হচ্ছে। এখানে এই কথাগুলো হরিদাকে বলছে তার বন্ধু বান্ধবরা। বলছে, কি করছেন হরিদা, আজকে যে আপনার সন্ধ্যায় সাজগোজ করে বেরোনোর কথা ছিল, কই বেরোলেন না তো, বাড়িতেই বসে বসে যে সময় কাটিয়ে দিলেন। তাহলে দেখো, তার মানে বুঝতে পারছো যে হরিদা এত সুন্দরভাবে বিরাগী সেজেছিলেন যে তার বন্ধুরা বুঝে উঠতে পারেনি যে সেটাই হরিদা ছিল। তাই তার বাড়ি এসে হরিদাকে জিজ্ঞেস করছেন যে আপনার যে সন্ধেবেলা বেরোনোর কথা ছিল, কই আপনি বেরোলেন না তো। বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। তাহলে এই কথা বলতে বলতে তার বন্ধু বান্ধবরা হরিদার ঘরের ভেতরে ঢুকলো। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেলে লজ্জিতভাবে হাসলেন। তাহলে হরিদা তার বন্ধু বান্ধবকে দেখে বেশ লজ্জিতভাবে হাসলেন এবং তার উনুনে কি হচ্ছে, চাল ফুটছে এবং একটা বিড়ি ধরিয়ে তিনি মনের প্রশান্তিতে বিড়ি টানছেন। কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই। তাহলে ভবতোষ যখন জিজ্ঞেস করলো যে হরিদা আপনি তাহলে বেরিয়েছিলেন, আপনিই বিরাগী, তখন প্রতি উত্তরে হরিদা বললেন যে হ্যাঁ রে ভাই, মানে আমি সেজে গেছিলাম। ওই তো সেই সাদা উত্তরীয় পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা। তাহলে তার বন্ধুরা এবার চোখ পড়েছে সেই সাদা উত্তরীয় গীতা আর ছোট্ট ঝোলাটার দিকে। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। তার বন্ধু অনাদি তাকে বলছে, যেহেতু হরিদা অর্থ উপার্জন করার জন্য সাজ সেজে গেছিলেন, কিন্তু তারপরেও তার সাজের পরিবর্তে যে টাকা সে পেয়েছিল জগদীশবাবুর কাছে, সেই টাকাটা না নিয়ে সে টাকা মারিয়ে চলে এলেন। তার বন্ধুরা বলছে যে আপনাকে তো বেশ টাকাই দেওয়া হয়েছিল, আপনি তাহলে নিলেন না কেন? সব টাকা ফেলে এলেন কেন? হরিদা
কি করব বল, ইচ্ছে হলেই, বলছে ইচ্ছে হলো না শত হোক ভবতোষ কি। হরিদা বলে শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। তাহলে দেখো কি বলছে হরিদা, যে বলছে তার বন্ধুদেরকে বলছে যে আর কি করা যাবে, আমি যদি টাকাটা নিতাম তাহলে আমি যে সাজটা সেজেছিলাম সেই সাজের ঢং নষ্ট হয়ে যায়, অর্থাৎ মর্যাদাটাই নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। তার বন্ধুরা বলছে কি সুন্দর একটা অদ্ভুত কথা বললেন হরিদা, যে কথার সঙ্গে কোনো রকম কোনো বিতর্ক চলে না। আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। তার বন্ধুরা বলছে যে আর বুঝতে তবে আর আমাদের বাকি নেই, যে হরিদা এবার শুধু হাঁড়িতে জল ফোটাবেন, চাল আর ফুটবেন না। যেহেতু তিনি অর্থ উপার্জনের সেই টাকাটা নিয়ে আসেননি, তাই আবারও সেই আগের মতো অভাব অনটনের সংসার হরিদা চলবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো, চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি, গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস, চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা কি বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নই, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে। তাহলে দেখো তার এক বন্ধু তাকে মন্তব্য করে বলছেন যে তাহলে আপনি কি আবার পরে গিয়ে সেই উপার্জনের টাকাটা নিয়ে আসবেন। তখন হরিদা হেসে বললেন যে হ্যাঁ যাব, অন্তত বকশিসটা তার কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। তার কাছ থেকে বলতে জগদীশবাবুর কাছ থেকে অন্তত বকশিসটা তিনি নিয়ে আসবেন বলছেন। তখন তার বন্ধুরা বলছে যে আপনাকে তো সেই তখন 100 টাকার মতো বান্ডিল আর দেবে না, হয়তো খুব বেশি 8 আনা বা 10 আনা দেবে। তখন হরিদা বলছে কি আর করা যাবে, সেই অন্তত ওইটুকু পয়সায় তিনি নিয়ে আসবেন। খাঁটি মানুষ তো নই, এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারি। তাহলে হরিদা বলছেন যে আমি তো আর খাঁটি মানুষ নই, এই বহুরূপী সেজে যে কটা টাকা উপার্জন হয় সেটাতেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে, তার বাইরে কিছু করা যাবে না। যাই হোক, তাহলে এই অবধি আমাদের বহুরূপী ছোট গল্পটি শেষ হচ্ছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। ধন্যবাদ।